আমি পাঁচটি ক্ষেত্রে ঘটনা উল্লেখ করব এবং স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সেটা জানাবো। প্রথম হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে, সেখানে ক্লাস 9-এর একজন ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে অভিযুক্ত হয়, গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তার না হওয়ার জন্য এলাকার মানুষরা শান্তিপূর্ণভাবে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হন। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। আমরা ক্ষমতায় আসার পরে এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো, তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহোদয়, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আর একবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। উনি একটি লেকচার দিতে গেছিলেন, ভাষণ দিতে বেনারসে। তার আগে তিনি 2/4/2025, তার আগে 3/7, অনেকগুলো ডেট আছে, শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা।
তৃতীয় ঘটনা এর সাথে ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মাতা কালীর মূর্তি ভাঙা হয়। সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। প্রতিবাদ অনেকক্ষণ চলে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয়, ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। काली माता की जय, माता काली की जय, माता काली की जय। দর্শক, মনে পড়ছে এটা একটা ঘটনা যেটা শেষে বললেন। সেই কেসে আইপিএস তাকেও ছাড়া হয়নি, সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে মানে দিদির কথা শুনে যারা চলেছেন একেবারে দলদাস হয়ে যা খুশি করেছেন, দিদির ভোট ব্যাংকের কথা মাথায় রেখে দায়িত্ব পালন করেছেন, সেই সব লোকেদেরকে বেছে বেছে সাসপেন্ড করা হচ্ছে। সেই সব পুলিশের সেসব লোকেদেরকে বেছে বেছে, পুরনো ঘটনা কিন্তু ভোলেননি বর্তমান মুখ্যমন্ত্রী। সেসব ঘটনাকে মনে করে, স্মরণ করে, এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সাসপেনশন, ডিপার্টমেন্টাল এনকোয়ারি ইত্যাদি আরও কী করা যায় সেটাও। আজকে এই 4টি ঘটনার কথা উল্লেখ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। প্রথমে তো কালিয়াগঞ্জ, সে মারাত্মক ঘটনা নিশ্চয় মনে আছে। মারাত্মক ঘটনা, কদিন ধরে বিরাট ওখানে বিক্ষোভ চলেছিল, তারপর কীভাবে গুলি করে ব্যাপারটা হয়েছিল সেটা। তারপর আমাদের খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ ছিলেন পঙ্কজ দত্ত, প্রাক্তন আইপিএস, তাকে কীভাবে হেনস্থা করা হয়েছে বরতলা থানাতে ডেকে ডেকে বসিয়ে রাখা ঘন্টার পর ঘন্টা, দিদির নির্দেশ। কারণ তিনি সত্য কথাটা খুব ডিরেক্টলি বলে ফেলতেন মিডিয়াতে, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে। তো তিনি ওই আরজিকর কাণ্ড নিয়ে একটা বক্তব্য রাখতে গিয়ে এমন কিছুই ভুল বলেননি। সেটাকে নিয়ে তার বিরুদ্ধে সোনাগাছির মহিলাদেরকে দিয়ে অভিযোগ করিয়ে তাকে টানাটানি চলছিল। বয়স হয়েছিল মানুষটার, তাই তিনি ধকলটা নিতে পারেননি সেই সময়। তো তিনি হঠাৎ মারা যান। জলজান্ত একটা মানুষ হঠাৎ উধাও মারা গেলেন।
তো এই যে পুলিশি হেনস্থা, কেসের সে অর্থে কোনো মেরিট ছিল না। পুলিশ কি বোঝে না কোনটা কেস নেওয়া যায়, কোন কেসটা নেওয়া যায় না? কেন তাকে হেনস্থা করা হয়েছিল? আসলে দিদির নির্দেশ বা দিদিকে খুশি করার জন্য এই সব কাজ ওনারা করেছেন। তো ব্যাস, মুখ্যমন্ত্রী এসে ব্যবস্থা নিচ্ছেন। তারপরে অমলেন্দু বিশ্বাস, আমার মনে পড়ছে এই অফিসারের কথা, মনে পড়ছে আমার, আর এটাও মনে পড়ছে মনে হচ্ছে আমার বিরুদ্ধে একটা কেস সাজানোর ক্ষেত্রে উনি বেশ উদ্যোগী ভূমিকা, মানে ওনার থানাতে বা সম্ভবত কোতোয়ালি থানাতে ছিলেন মনে হচ্ছে শেষ দিকটায়, আমি যদি খুব ভুল না করি। তো যাই হোক, আমারটা নাই বাদই রাখলাম, আমার হিসেব পরে হবে। এখন এদিকে যেটা, সেটা হচ্ছে যে ওই রকম করেছেন, আমার ভিজুয়ালটা মনে পড়ছে, সেই গালাগাল দেওয়া ইত্যাদি করা, তো তাকেও সাসপেন্ড করা হলো। আর সেই সঙ্গে লাস্ট যে ছবিটা আমি দেখিয়ে শেষ করলাম, এবং উনি বললেন মা কালীর জয়, কালী মূর্তির শিরচ্ছেদ করা, তারপর সেটাকে মানে বিষয়টাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, তারপর সেই মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, এটাও অনেকের কাছে বিরাট সেন্টিমেন্টেড ছিল। এক তো যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কি তদন্ত হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন ছিল, কারণ সেই কাণ্ডে যাকে ধরা হয়েছিল নারায়ণ হালদার বলে, তার নাকি সে অর্থে কোনো যোগী ছিল না, শেষ পর্যন্ত যা এসছিল বেলটেলও হয়ে গেছিলো। তো একটা অন্যভাবে মোড় ঘুরিয়ে দিয়ে, অন্যদিকে ঘুরিয়ে দিয়ে যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই সময় প্রশ্ন তৈরি হয়েছিল। সেই সময় পুলিশের তরফ থেকে যেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছিল, সেই ব্যাখ্যা নিয়েও অসঙ্গতি সামনে চলে এসেছিল। তো সেই বিষয়টাও মাথায় রেখে বর্তমান মুখ্যমন্ত্রী তার তরফ থেকে যে অ্যাকশন নেওয়ার এই মুহূর্তে সেটা নিলেন, মা কালীর জয় বললেন, কারণ এটা সত্যি প্রিজন ভ্যানে কোনো মূর্তিকে তোলা, এটা সত্যি বিশ্বাসে একটা বড় আঘাত, এবং এটা নিয়েও সেই সময় অনেক চর্চা হয়েছে। ফলে বর্তমান মুখ্যমন্ত্রীকে যা দেখতে পাচ্ছি দর্শক, ফটাফট অ্যাকশন নিচ্ছেন। কিন্তু আরজিকর কাণ্ডে যেসব হয়েছিল সেখানেও আইপিএসদেরকে সাসপেন্ড করা, আরও অন্যান্য ক্ষেত্রে সাসপেন্ড করা, মানে পুলিশের যারা ওই দলদাস হিসেবে কাজ করেছেন, নেত্রীর নির্দেশে কাজ করেছেন, নেত্রীকে খুশি করার জন্য কাজ করেছেন, সেসব ঘটনাগুলোকে মনে করে এনকোয়ারি করে তার ভিত্তি দেখেই নিশ্চয়ই অ্যাকশনটা নিচ্ছেন। ভিত্তি কত একটা হয়তো পেয়েছেন, তারপরেই উনি কিন্তু ফটাফট অ্যাকশন নিচ্ছেন। আর দিদির কথা শুনে চলেননি বলে যাদের বিরুদ্ধে দিদি করেছিলেন তাদেরকে মহিমায় পদে ফিরিয়ে আনছেন, এটাও কিন্তু করছেন। তার মানে কি উনি এটা বলতে চাইছেন আমার কথা শুনে সবাইকে চলতে হবে? না, মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য, আমি মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর সব ঠিক আছে, কিন্তু আপনাদেরকে খোলা হ্যান্ড দিচ্ছি। দেখবেন দুদিন আগেও বলেছেন, কোনো মহিলা নির্যাতন, শিশু নির্যাতন, কোনো কিছু হলে কার নির্দেশ আসবে সে অপেক্ষা করবেন না আপনারা। সে যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে না, যার হোক, যে পার্টি, যে রং, যাই হোক, ফটাফট অ্যাকশন নেবে। পুলিশ চলবে তার নিজস্ব আইনে, নিজস্ব গতিতে। কেউ বলবেন সেই মতো করে চলবেন, কেউ মানা করলে সেখানে থেমে যাবেন, কেউ অন্যদিকে বললে সেদিকে ঘুরিয়ে দেবেন, কেসকে সাজিয়ে দেবেন। এই সাজানো কেসে চলবে না। পুলিশ চলবে পুলিশের আইনে, বিএনএস আইনে, কারো নির্দেশ না, নিজের মতো করে পুলিশ কাজ করবে, দলদাস হিসেবে কাজ করবে না। যা করেছেন তার শাস্তি হচ্ছে, কিন্তু আপনারা এখন যারা কাজ করছেন নিয়ম মেনে, আইন মেনে করছেন, এটা কিন্তু ওনার পরিষ্কার কথা। ওনার কথা শুনে চলতে হবে সেটা না, কারো কথা শুনে চলতে হবে না, আইন মেনে চলবেন, নিয়ম মেনে চলবেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। তো যারা সেটা করেনি আগেতে, এখন ভুগুন, এবার সাসপেনশন বা এনকোয়ারি এইসব হয়েছে। এগুলো তো এইসবের বিচার হচ্ছে। নিশ্চয়ই আপনাদের মনে ওই প্রশ্ন উকি মারছে, যেসব অফিসাররা মিথ্যা কেস দিয়ে মানুষের জীবনকে নষ্ট করেছেন তাদের কি হবে? এই প্রশ্ন মনে জাগছে তো। আসলে আমিও তো ভুক্তভোগী না, মিথ্যা কেস দিয়ে। আবার কেউ বলতেন আমি যা কেস সাজাতে পারি না, আমার ক্ষেত্রেই হয়েছে, আমি যা কেস সাজাতে পারি না, এই কেস কাটা খুব মুশকিল। সেই কেসে কোনো কেস তো দাঁড়ায়নি, সেই কেসে খালাস হয়ে গেছি আমি। ফলে যেসব অফিসাররা মিথ্যা কেস দিয়ে মানুষের জীবন শেষ করেছেন তাদের কি হবে, দেখা যাক তাদের কি হবে। এখন যেগুলো হচ্ছে হোক। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।